আমি সবকিছুতে স্টেপ বাই স্টেপ যেতে পছন্দ করি, সেটা হোক ম্যাথ, হোক ইংলিশ, হোক বিজ্ঞান। কিছু আমরা যেটাকে বলি ফান্ডামেন্টাল, তো এই ফান্ডামেন্টালটা যদি তোমার ভালো না থাকে, তুমি এখানের মধ্যে অনেক কিছু তোমার মাথায় ঢুকবে না। আর বিজ্ঞানের ফান্ডামেন্টালটা স্ট্রং করা এই জন্য জরুরি, বিসিএস এ যেই 100 নাম্বারের লিখিত পরীক্ষা হয়, যেখানের মধ্যে বিজ্ঞান থেকে 50, 80 থেকে 50, এই 100 নাম্বার কিন্তু নট দ্যাট ইজি যে তুমি দিলে আন্তাজি মুন্তাজি লিখলা এবং তুমি 100তে 100 পেয়ে গেলা। হ্যাঁ, এখানে এরকম না, কোশ্চেন গুলো বেশ হার্ড। তুমি 35 থেকে তুমি কোশ্চেন গুলো অ্যানালাইজ করো, যারা সায়েন্স গ্রুপে তাদের জন্য। হ্যাঁ, তোমরাও দেখবা যে তুমি 35 এর পর থেকে লিখিত প্রশ্নগুলো দেখো, দেখবা যে বিজ্ঞানের কোশ্চেন কিন্তু এত ইজি না, অনেক টাফ আছে, এবং বেসিকটা না পারলে খুবই কঠিন একটা অবস্থা। 35 এর আগে সংকেত মঙ্কেত এগুলো না জানলেও হইতো, এসিড মেসিড এগুলো সংকেত না জানলেও হইতো 35 এর আগে, কিন্তু 35 এর পরে তুমি যদি কোশ্চেন দেখো, দেখবা অনেক বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, এবং সেখানে তোমার অনেক ফান্ডামেন্টাল যদি তোমার ভালো থাকে, তুমি এগুলো বানাটানে অনেক কিছু একটা দাঁড় করাই ফেলতে পারবা। তো চলো আমরা আজকে মূলত জেনারেল সায়েন্সের খুব বেসিক কিছু জিনিস পড়বো। তো চলো, বেসিক জিনিস পড়তে গেলে আমরা আগে আমাদের চারপাশে আমরা যে জিনিসপত্র দেখি, এটাকে তো আমরা ভাঙতেছি ভাঙতেছি ভাঙতে 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 এমন একটা অবস্থা চলে গেলাম, এটাকে আর ভাঙতে পারতেছি না। ওই অবস্থা যে চলে গেলাম, ওটাকে বলা হয় পরমাণু। সো আমরা একটু পরমাণুটা দেখবো। আচ্ছা, এই ভিডিওগুলো বানানো হয়েছিল মূলত স্কুলে পড়ানোর জন্য 2016 সালের আগে। হ্যাঁ, আমি তখন স্কুলে কেমিস্ট্রি পড়াইতাম। সো আমি একটু সাউন্ডটা ডিফারেন্ট ইয়ে থেকে শেয়ার করতেছি। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা এখন দেখব শুনতে পাচ্ছ? অণু, পরমাণু এবং তাদের গঠন। একটি বালির ডিবি গঠিত হয় কিভাবে? অনেকগুলি সূক্ষ্ম সূক্ষ্ম বালির দ্বারা একটি বালির ডিবি গঠিত। আর একটি বালিকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে মূলত একটি বালি গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোই মূলত পরমাণু। এখন আমরা দেখব একটি পরমাণুর ভেতরে মূলত কি কি পদার্থ থাকে। একটি পরমাণুর ভিতরে থাকে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। তাহলে পরমাণুর কেন্দ্র হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। পরমাণুর এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়ন। পরমাণুর পরিধিতে থাকে ইলেকট্রন। একটি পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট যতটি প্রোটন থাকে, পরিধিতে ঠিক ততটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। তাহলে দাঁড়ালো পরমাণু হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। পরমাণুতে ইলেকট্রন কিভাবে প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে ঘুরতে থাকে তার সম্পর্কে একটি ধারণা দেন নিলস বোর। আমরা এটাকে তুলনা করতে পারি সৌরজগতে গ্রহগুলো কিভাবে সূর্যকে প্রদক্ষিণ করে তার সাথে। ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরে তাকে বলা হয় অরবিট অথবা কক্ষপথ। এই অরবিট গুলোকে কে, এল, এম ইত্যাদি নামে সূচিত করা হয়। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করতেছি এখন। সো যদি এটা বাচ্চাদের জন্য বানানো ভিডিও, অনেক আগে বানিয়েছিলাম, এটা ব্যাখ্যা করতেছি। আমার ধারণা তুমি যদি পরমাণু স্ট্রাকচারটা বুঝো, এরপরে তোমার অনেক কিছু বোঝাটা খুব ইজি হয়ে যাবে। সো আমি একটু ব্যাখ্যা করি যে এটা ভিডিওতে বলা হয়েছে। ভিডিওতে বলা হয়েছে আমরা কোনো জিনিসকে যখন ভাগ করি, আর সূক্ষ্ম ভাগ করা যায় না, তখন হচ্ছে পরমাণু। তো পরমাণু বলছে এখানে দুটা জিনিস থাকে, একটা হলো কেন্দ্র আর বাইরে থাকে পরিধি। সো বাইরে এরকম পরিধি থাকে। তো এই হলো কেন্দ্র, এই হলো কি সেন্টার। এই সেন্টারের ভিতরে, সেন্টারের আবার একটা নাম দেওয়া হয়েছে নিউক্লিয়ন। এই সেন্টারের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে এখানে কি বলা হয়েছে? বলছে প্রোটনটা হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর নিউট্রনের কোনো চার্জ নাই। নিউট্রন নাম শুনে বোঝা যাচ্ছে নিউট্রাল, কোনো চার্জ নাই। তাহলে পরমাণুর কেন্দ্র কেমন চার্জ থাকে বলতো? কেন্দ্রে কেমন চার্জ থাকে একটু বলতো? কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ। ওকে, এখন কেন্দ্রে যেহেতু পজিটিভ চার্জ, কিন্তু আমরা তো জানি পরমাণুর মধ্যে কোনো কারেন্ট নাই, পরমাণুর মধ্যে কোনো চার্জ নাই। তার মানে কেন্দ্রে যতটা প্রোটন থাকবে, কেন্দ্রে যতটা প্রোটন থাকবে, বাইরে ততটা ইলেকট্রন থাকবে। ধরো কেন্দ্রে যদি 10টা প্রোটন থাকে, তাইলে বাইরে দেখা যাবে 10টা ইলেকট্রন পাওয়া যাবে, বাইরে 10টা ইলেকট্রন পাওয়া যাবে। সো কেন্দ্রে যদি 10টা প্রোটন থাকে তাহলে +10, আর বাইরে 10টা ইলেকট্রন তাইলে -10। তাহলে +10 আর -10 মিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো কেন্দ্রে যতটা প্রোটন, বাইরে ততটা ইলেকট্রন। একটা বিষয় খেয়াল করো,
তাহলে আমি এই কেন্দ্রের পাশে এই যে এলাকাটার মধ্যে দুটা মতো ইলেকট্রন লিখছি, আবার এখানে 8টা লিখছি, এরকম কেন লিখলাম? চলো আমরা একটু পরের অংশটুকু একটু দেখি ভিডিওটা। তো রাদারফোর্ড সাহেব সে ছিল তোমার নিলস বোর তখন মোটামুটি অনেক বড় রকমের সায়েন্টিস্ট, কিন্তু নিলস বোর যে মডেলটা দিল সে বললো যে সৌরজগতের মতো এরকম ঘুরে, কিন্তু তোমার হচ্ছে যে, আচ্ছা আমরা আগে মডেলগুলো আগে শেষ করি, তারপর হচ্ছে আমরা ব্যাখ্যা করবো। এই ভিডিওতে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে ব্যাখ্যা করব। যখন জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন তখন সারা বিশ্বে একটি হইচই পড়ে যায়, কে এই ইলেকট্রন, কিভাবে সে পরমাণুতে বিন্যস্ত থাকে, পরমাণুতে ইলেকট্রনগুলি কিভাবে বিন্যস্ত থাকে এবং কিভাবে তারা পরমাণুর কেন্দ্রকে প্রদক্ষিণ করে থাকে সেই সম্পর্কে জানার জন্য যে সকল বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেন তাদের মধ্যে রাদারফোর্ড অন্যতম। রাদারফোর্ডের যে বিখ্যাত পরীক্ষাটির কথা আমরা বলবো সেটি হচ্ছে গোল্ড প্লেট পরীক্ষা। এই পরীক্ষার জন্য তিনি একটি পাতলা গোল্ডের প্লেট, একটি ফ্লুরোসেন্টের রিং এবং আলফা কণার একটি বক্স নেন। বক্সের ভিতরে অনেকগুলো আলফা কণা বক্সের গায়ে বিভিন্ন দেয়ালে ধাক্কা খেতে পারে। বক্সের গায়ে খুব ছোট্ট একটি ছিদ্র রাখা হয়, যে ছিদ্র দিয়ে আলফা কণা সোজা সামনের দিকে নিক্ষিপ্ত হতে পারে এবং লেডের পাতলা একটি শীটের মধ্য দিয়ে খুব সরু একটি ছিদ্রের মধ্য দিয়ে সেটি গোল্ডেন প্লেটকে আঘাত করে। গোল্ডেন প্লেটকে আঘাত করে আলফা কণা কোন দিকে যায় সেটি বোঝার জন্য একটি ফ্লুরোসেন্টের তৈরি রিং ব্যবহার করা হয়। রাদারফোর্ড এই পরীক্ষায় দেখতে পান যে বেশিরভাগ আলফা কণা গোল্ডের প্লেট ভেদ করে ফ্লুরোসেন্টের রিংকে আঘাত করে। খুব অল্প সংখ্যক আলফা কণা তাদের দিক সামান্য বেঁকে গিয়ে ফ্লুরোসেন্ট রিংকে আঘাত করে এবং অতি অল্প সংখ্যক আলফা কণা কিছু একটার সাথে ধাক্কা খেয়ে সামনের দিকে আবার পুনরায় ব্যাক করে। এই পরীক্ষা থেকে রাদারফোর্ড কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন। তিনি উপনীত হন যে কেন্দ্রে নিশ্চয়ই ধনাত্মক চার্জযুক্ত কিছু একটা আছে, না হলে তো ধাক্কা খাওয়ার প্রশ্ন আসতো না, এবং এই কেন্দ্রেই সমস্ত শক্তি এবং ভর কেন্দ্রীভূত থাকে। ইলেকট্রনগুলি কেন্দ্রের চারপাশে সুনির্দিষ্ট কিছু কক্ষপথে পরিভ্রমণ করতে থাকে। রাদারফোর্ড আরো কিছু সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর বেশিরভাগ স্থানে নিশ্চয়ই ফাঁকা, না হলে আলফা কণাগুলি সরাসরি ভেদ করে যেতে পারতো না। আচ্ছা, তো আমরা একটু আগে পরমাণুর একটা তোমার স্ট্রাকচারটার কথা বলছিলাম। এখন এই স্ট্রাকচারটা তোমার এটা একদিন দুদিনে তো আসে নাই, তাই না? এটা তো মানুষজন এটা কেমনে বুঝছে এখানে পরমাণু, এখানে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, মানুষ কেমনে বুঝছে কেন্দ্রে যে পজিটিভ থাকে? এটাকে মানুষ কি মাইক্রোস্কোপ দিয়ে দেখছে? না, মাইক্রোস্কোপ দিয়ে দেখে নাই। তার মানে বিজ্ঞানের কিছু পরীক্ষা নিরীক্ষা করছে। তো রাদারফোর্ড যে পরীক্ষা নিরীক্ষা করলো সে দেখতে পাইলো যে সে যে আলফা কণা, আচ্ছা আলফা কণা মানে হচ্ছে আমরা সামনে আসবো যে হিলিয়াম থেকে দুটি ইলেকট্রন সরাই ফেললে হিলিয়াম 2+ হয়। কেন 2+ হয় সেটা তো আমরা আসবো। তার মানে এটা একটা পজিটিভ চার্জ বিশিষ্ট একটা জিনিস। তো এটাকে যদি সে নিক্ষেপ করে হিলিয়াম কণাকে, তখন দেখা যায় এটা বেশিরভাগ আলফা কণা ছেদ করে চলে যাচ্ছে, বেশিরভাগ আলফা কণা ছেদ করে চলে যাচ্ছে। সে দেখলো খুব অল্প সংখ্যক আলফা কণা আবার এদিকে ধাক্কা খেয়ে আবার পিছনে ব্যাক করে। তখন সে চিন্তা করলে কিরে, পজিটিভ চার্জ ব্যাক করবে কেন? তা নিশ্চয় এখানের মধ্যে পজিটিভ চার্জওয়ালা কেউ একজন নিশ্চয়ই এখানের মধ্যে আছে, সেই জন্য এই পজিটিভটা আবার ব্যাক করে। আবার সে দেখতে পাইলো যে কিছু আলফা কণা একটা দিক পরিবর্তন করে এমনে চলে যায়, আবার এখান দিয়ে এসে আবার এমনে চলে যায়। তো সে তাহলে চিন্তা করলো নিশ্চয় কেন্দ্রে পজিটিভ কেউ আছে, এই জন্য এই পজিটিভের লগে একটু বিকর্ষণ হয়ে এরা হচ্ছে ধাক্কা খেয়ে চলে যায়। বাট সরাসরি যখন এদের মধ্যে দেখা হয় তখন ওরা আবার বিকর্ষণে উল্টা দিকে চলে আসে। তখন এই কথাগুলো বলছিল তোমার রাদারফোর্ড। রাদারফোর্ড তখন সে এটার উপর একটা মডেল দাঁড় করাইলো। তো রাদারফোর্ডের তার ছাত্র ছিল আবার নিলস বোর। তো নিলস বোর তখন তো সে গুরুর জিনিসপত্র গবেষণা করতেছিল, তো বললো যে আমার গুরু সব ঠিকঠাক মতো বলছে, তো আমার গুরুর কথার মধ্যে কিছু ঝামেলা আছে। তো রাদারফোর্ড যে মডেলটা বলছিল সৌরজগতের চারিদিকে যেরকম ঘুরে, সে বলছিল যে ইলেকট্রন গুলো এই প্রোটনকে ঘিরে এইভাবে ঘুরতে থাকে, এটা রাদারফোর্ড বলছিল। তো নিলস বোর আইসা, তখন সে ছিল রাদারফোর্ডের ছাত্র, সে পরবর্তী জীবন গবেষণা করে বললো আমার গুরু তো সব কথা ঠিক মতো বলছে, কিছু কিছু জিনিস ভালো বলছে, তো আমার গুরুর কথার মধ্যে কিছুটা যে ঘাপলা আছে।
তো কি ঘাপলা সেটা আমরা এখন একটু দেখব। এরপর আমরা দেখবো যে রাদারফোর্ডের ছাত্র কি বলে, আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে আবর্তন করে সেজন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মডেল প্রদান করেন। রাদারফোর্ড যে মডেল প্রদান করেন তাতে ইলেকট্রন কিছু সুনির্দিষ্ট কক্ষপথে কেন্দ্রকে আবর্তন করে, কিন্তু এই মডেলের একটি সমস্যা রয়ে যায়, কারণ কোনো ইলেকট্রন যদি একটি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকে তাহলে সেটি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রেডিয়েট করবে। একসময় দেখা যাবে যে ইলেকট্রনটি শক্তি হারাতে হারাতে কেন্দ্রে পতিত হবে। সেই জন্য আরো একটি উন্নত মডেলের প্রয়োজন দেখা দেয়। এরকম একটি মডেল প্রদান করেন বিজ্ঞানী নিলস বোর। বিজ্ঞানী নিলস বোরের মডেল অনুযায়ী ইলেকট্রনগুলি কিছু সুনির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে এবং এই সুনির্দিষ্ট কক্ষপথগুলোর শক্তিও নির্দিষ্ট। থেকে আমরা নিউক্লিয়াস থেকে দূরত্বের ভিত্তিতে নামকরণ করতে পারি, যেমন কে, এল, এম, এন ইত্যাদি। এই কক্ষপথগুলির প্রত্যেকটি শক্তি নির্দিষ্ট এবং একটি কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারবে তা 2n² সূত্র দ্বারা নির্ধারিত হয়। তাহলে দেখা যায় কে শেলে ইলেকট্রন থাকবে 2টি, এল শেলে 8টি, এম শেলে 18টি এবং এন শেলে 32টি। এই মডেল হাইড্রোজেন সহ পর্যায় সারণীতে কিছু সহজ মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারে। এই মডেলের একটি সুবিধা হচ্ছে এই মডেল একটি ইলেকট্রন কিভাবে অন্য একটি কক্ষপথে স্থানান্তর হতে পারে সে সম্পর্কে একটি ব্যাখ্যা প্রদান করে। এই মডেল অনুসারে কোনো ইলেকট্রন যদি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আচ্ছা আমরা হচ্ছে যে এখন আমি একটু ব্যাখ্যা করি পুরো জিনিসটা। এখান থেকে ব্যাখ্যা করলে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে আমরা আসলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা আমাদের বাকি এই যে আমরা আলোচনাগুলো করতে সুবিধা হবে। ইলেকট্রন বিন্যাস কি জিনিস, পর্যায় সারণী কি জিনিস, আমি একটু এখন সংক্ষেপে পুরো জিনিসটা বলে দিচ্ছি। ভিডিওটা দেখে কিছুটা বোঝা গেছে? কিছুটা আইডিয়া হলে হয়েছে, তোমার হালকা আইডিয়া হলে হয়েছে, বাকিটা আমি বুঝে দিচ্ছি। দেখো তো তাহলে এখন আমরা জানতে পারলাম কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে যে কেন্দ্রে পজিটিভ চার্জওয়ালা কিছু একটা আছে আর বাইরে কি আছে, ইলেকট্রন আছে যেগুলো হচ্ছে নেগেটিভ, তাই না? বাইরে ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকবে এটা একটা ব্যাপার। হ্যাঁ, আসলে আমরা একটা একটা করে আসি। প্রথমে দেখো কেন্দ্রে কি থাকে, কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে ধরো একজনের কেন্দ্রে প্রোটন আছে 2টা, নিউট্রন আছে 1টা। প্রোটন 2টা, নিউট্রন 1টা, তাহলে টোটাল প্রোটন প্লাস নিউট্রন মিলে কয়টা হবে? 3টা। ওকে, কেন্দ্রে যতটা প্রোটন থাকবে আমরা ওই মোলটাকে ওই নামে ডাকি, ওই নামে ডাকি। এখন ধরো তোমার বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, তার মানে সবকিছু ঢাকা কেন্দ্রিক, রাইট? তো এখন প্রোটন যদি কেন্দ্রে থাকে তাহলে প্রোটনের সংখ্যার উপরে নির্ভর করবে ওই মোলের আমরা ওকে কিভাবে পরিচয় করা দিব। সো মোলের যে নাম্বার, তার মানে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে আসলে ওই মোলের কেন্দ্রে কতটা প্রোটন আছে। তাহলে যে আমরা শুনি যে ধরো কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এই যে টার্মগুলো শুনি, মানে কি আসলে? মানে হচ্ছে কেন্দ্রে কতটা প্রোটন আছে, ওইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, না আমরা একটা টার্ম শুনি ভর, তাই না? ভর। এখন দেখো কেন্দ্রে শুধু প্রোটনই থাকে না, কেন্দ্রে প্রোটনও থাকে আবার নিউট্রনও থাকে, দুইজন। এই দুজনের যে যোগফল তাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর। এই দুটো জিনিস কি বোঝা গেছে? পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যা কি জিনিস বুঝা গেছে? ওকে, আচ্ছা এখন আমি যে মোলটা লিখলাম প্রোটন 2টা, নিউট্রন 1টা, এটার ইলেকট্রন কয়টা আছে বাইরে?
এগুলো তো সেন্টারে আছে, ঢাকা শহরে আছে এগুলো। বাইরে কয়টা আছে? বাইরে ইলেকট্রন কয়টা? 3টা নাকি 2টা? ভর সংখ্যা, পারমাণবিক ভর, আমরা ভর সংখ্যা নিয়ে কথা বলতেছি। ভর সংখ্যা যদি হয়, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন কয়টা কেন্দ্রে, যতটা প্রোটন তত পারমাণবিক সংখ্যা। কেন্দ্রে প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, আর প্রোটন আর নিউট্রনের যোগফলকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। ভর সংখ্যা। আর প্রত্যেক তোমার কোশ্চেনটা আমি আসবো যে একটা পরিমাণ ভর, এই জিনিসগুলো কি আমরা আস্তে ধাপে ধাপে আসবো। হ্যাঁ, আজকের আলোচনার মধ্যে আমরা থাকবো, স্টিকি থাকতে চাই আমরা আজকের আলোচনায়। তাহলে বাইরে 2টা ইলেকট্রন। এখন ঢাকা শহর তো ঠিক আছে, কেন্দ্র ঢাকা শহর এখানের মধ্যে, তাইলে বাইরে বিবেকীয় শহরের মধ্যে ইলেকট্রন গুলো থাকে, তাই না? তোমার ঢাকা শহরের মধ্যে থাকতেছে প্রোটন আর নিউট্রন, আর বিবেকীয় শহরের মধ্যে ইলেকট্রন গুলো থাকতেছে। হ্যাঁ, ইলেকট্রন কিভাবে থাকতেছে আমরা সেই জিনিসটা একটু বুঝতে চেষ্টা করব। তো এখন বোর ওরা কি করলো, ওরা বললো যে এই যে রাজধানী আছে, রাজধানীর চারপাশে এরকম অনেকগুলো গোল গোল এরকম বিবেকীয় শহর আছে। এই বিবেকীয় শহরগুলোর নাম হচ্ছে অরবিট বা কক্ষপথ। এগুলোর নাম হচ্ছে অরবিট বা কক্ষপথ। তো ওরা নাম দিল যে এইটা হচ্ছে 1 নাম্বার বিবেকীয় শহর, এটা হলো 2 নাম্বার বিবেকীয় শহর, এটা হচ্ছে 3 নাম্বার বিবেকীয় শহর, দূরেরটা 4 নাম্বার বিবেকীয় শহর। ওরা এটাকে এন নামে ডাকলো। এন কি বললো ওরা? এটা হলো এন, এটা বিবেকীয় শহর। নাম্বার কি 1 2 3 4 এরকম করে ওরা নাম্বার দিল। এবং একটা নামও দিল, বললো যে 1 নাম্বার শহরের নাম হচ্ছে কে, 2 নাম্বার শহর হচ্ছে এল, 3 নাম্বারটা হচ্ছে এম, 4 নাম্বারটা হচ্ছে এন, এরকম কে এল এম এন ও পি এভাবে। ঠিক আছে? তাহলে প্রথমত কি হলো, বিবেকীয় শহর আছে। তো বললো ইলেকট্রন গুলা, এখন একটা বিবেকীয় শহরে কয়টা ইলেকট্রন থাকবে ওটা নিয়ে আমরা একটু চলো কথাবার্তা বলি। তাহলে দেখো, 1 নাম্বার একটা বিবেকীয় শহর আছে, তাই না? 2 নাম্বার একটা বিবেকীয় শহর আছে, 3 নাম্বার একটা বিভাগীয় শহর, মানে 3 নাম্বার একটা বিভাগ আছে। একটা বিভাগে কি থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থাকে, তাই না? এখন আছে ডিস্ট্রিক্টের সংখ্যা কয়টা হবে? একটা বিভাগের মধ্যে কি থাকে, বিভিন্ন জেলা থাকে। চলো সেই জেলাগুলোর নাম কি হবে? তো সেই জেলাগুলো ওরা জেলা নাম হলো, ওরা বললো এটার নাম হলো অরবিটাল, নাম হচ্ছে অরবিটাল। জেলা কয়টা হবে সেটা কেমনে বের করব? বিভাগীয় শহরের নাম্বার যত, জেলা হলো তার চেয়ে 1 কম। তাহলে 1 নাম্বার যে তোমার হচ্ছে মানে তার সংখ্যাটা 1 কম, তাহলে যেটার বিভাগীয় শহর 1, সেটা জেলার নাম্বার হবে কত? 0। যেটা বিভাগীয় শহর 2, তার জেলার নাম্বার হবে, তাহলে জেলার নাম্বার হবে 0 এবং 1। যেটা হচ্ছে বিভাগীয় শহর হচ্ছে তোমার 3, সেটা হচ্ছে 0 1 2। আচ্ছা, জিনিসটা আরেকবার একটু বলি। জেলার সংখ্যা হবে বিভাগীয় শহরের নাম্বার যত, 0 থেকে 0 থেকে 0 থেকে কত n-1 পর্যন্ত। তার মানে যেটা হচ্ছে বিভাগীয় শহরের নাম্বার হচ্ছে 1, তার জেলার সংখ্যা হলো 0 থেকে 1-1। যেটা 2 ছিল 0 থেকে 1, যেটা বিভাগীয় শহরের নাম্বার হলো 3, তার নাম্বার হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, তাহলে 0 1 2। এই জিনিসটা কি বুঝছো কিনা বলো? 1 নাম্বারের লগে শুধু একটা 0 আছে, 2 নাম্বারের লগে একটা 0, 2 নাম্বারের লগে একটা 1 আছে, 3 নাম্বারের লগে একটা 0, 3 নাম্বারের লগে একটা 1, 3 নাম্বারের লগে একটা 2 আছে। এই 3 নাম্বারের মধ্যে একটা জেলার নাম 0, একটা জেলার নাম 1, একটা জেলার নাম 2। 2 নাম্বার বিভাগের একটা জেলার নাম 0, একটা জেলার নাম 1। 1 নাম্বার বিভাগের একটা জেলা আছে, নাম হলো 0। তাহলে 4 নাম্বার বিভাগ যদি হয়, ও জেলা কয়টা থাকবে? তো 4 নাম্বার একটা বিভাগ আছে, তার জেলা কয়টা আছে? তার কি কি জেলা? নাম কমেন্টে লিখো তো, কমেন্টে লিখো একটু। তো 4 নাম্বার একটা বিভাগ আছে, ও জেলা কত? 0 1 2 3। নাফি যাবো 0 1 2 3, 0 1 2 3, রাইট। 4 নাম্বার আছে 0 1 2 3। তাহলে 4 নাম্বার যে তোমার বিভাগ, সেখানে একটা জেলা 0, 4 এর 1, 4 এর 2, 4 এর 3। এখন তো এটা কিন্তু বিদঘুটে, 1 এর লগে 0, 2 এর লগে 0 আর 1, 0 1 2, এটা কিন্তু বিদঘুটে লাগতেছে। কয় না এইভাবে হবে না, এটা আমরা জেলাগুলো একটা নাম দিই। 0 নাম হচ্ছে এস, 1 এর নাম হচ্ছে পি, 2 নাম হচ্ছে ডি, 3 নাম হচ্ছে এফ। এটা দিলে একটু সুন্দর হয়, তাই না? নাহলে 1 0 ও 10, এটা 10 হয়ে গেল, তাই না? দেখতে তো বোঝা যাচ্ছে না, দেখতে একটু বিদঘুটে লাগতেছে। তাহলে 1 0, তাহলে 1 নাম্বার বিভাগে একটা জেলা আছে 0, 0 বদলে আমরা কি বলবো এখন? এস বলবো। কি বলবো? এস বলবো। 2 নাম্বার যে ডিভিশন, তার জেলা হচ্ছে একটা, দুইটা, একটা 0 একটা 1, এটাকে বলবো 2 এর এস, এটা বলবো 2 এর
পি। হ্যাঁ, এক একটা কি শূন্যের সাথে n1 লিখতে হবে? একে তো একটাই শুধু জিরো, জিরো থেকে জিরো মানে তো জিরোই, তাই না? শূন্য থেকে -1, তাহলে 1 - 1 মানে তো জিরো, জিরো থেকে জিরো মানে তো জিরোই, রাইট? তা তিনের মধ্যে কি আছে? তিনের একটা হলো এস, তিনের মধ্যে একটা হলো পি, একটা তিনের মধ্যে একটা হচ্ছে ডি, আর চারের মধ্যে একটা হচ্ছে এস, একটা চারের পি, একটা চারের ডি, আর একটা হলো চারের এফ। বুঝতে পারছো? আমি আমি তাহলে ক্লিয়ার করে লিখি। তাহলে 1 নাম্বার যে ডিভিশন, তার একটা জেলা আছে 1s, 2 এর দুটো জেলা, একটা 2 এর এস, একটা 2 এর পি, তিনের মধ্যে একটা 3 এর এস, একটা 3 এর পি, একটা 3 এর ডি, চারের মধ্যে একটা 4 এর এস, একটা 4 এর পি, একটা 4 এর ডি, একটা 4 এর এফ। এতটুকু বোঝা গেছে কিনা বলো? এতটুকুই বোঝা গেছে? তুমি কি ভাই এগুলো কেন বুঝতেছেন? এগুলো বোঝানোর কাম আছে। এগুলো বুঝলে তোমার অনেক বহুত ফায়দা হবে। হ্যাঁ, অনেক সব হবে। ঠিক আছে, এখন তোমার যে জেলাগুলির কথা বল, জেলাগুলির মধ্যে তো আবার উপজেলা আছে। আমি বিভাগ থেকে কোথায় আসছি? জেলা আসছি। এখন প্রতিটা জেলার আন্ডারে আবার কি আছে? কিছু উপজেলা আছে। এখন উপজেলার সংখ্যা কয়টা হবে? ওইটা আবার একটা সূত্র আছে। উপজেলার সংখ্যা কয়টা হবে? উপজেলার সংখ্যা হচ্ছে তোমার মাইনাস জেলা হতে প্লাস জেলা। তুমি কইবে ভাই কি জিনিস বুঝি নাই। মাইনাস জেলা হতে প্লাস জেলা, মানে মাইনাস জেলা থেকে প্লাস জেলা। তাইলে যে ডিস্ট্রিক্টের নাম্বার, যে ডিস্ট্রিক্টের নাম্বার জিরো যদি হয়ে থাকে, তাহলে উপজেলা হবে -0 থেকে +0 পর্যন্ত, তার মানে শুধু জিরো। ওকে, যে ডিস্ট্রিক্টের নাম্বার হচ্ছে 1, তার উপজেলা কি হবে? -1 0 +1, রাইট? যে ডিস্ট্রিক্টের নাম্বার হচ্ছে 2, তো উপজেলা হবে কি কি বলতো? -2 -1 0 +1 +2। শুধু কি বলছিলাম? মাইনাস জেলা হতে প্লাস জেলা পর্যন্ত। তাহলে যেটা হলো -2 থেকে +2 পর্যন্ত, তাই না? তাহলে বলো তো যে ডিস্ট্রিক্টের নাম্বার 3, ওটার উপজেলা কি কি হবে? ঠিক আছে, তো যে ডিস্ট্রিক্টের নাম্বার 3, যে ডিস্ট্রিক্টের নাম্বার 3, ধরো যে ডিস্ট্রিক্টের নাম্বার হচ্ছে 3, তাহলে উপজেলা কি কি হবে? কমেন্টে লিখো, কমেন্টে লিখো কি কি হবে, লিখো কমেন্টে। -3 থেকে +3 পর্যন্ত, তাই তো? তাহলে -3 -2 -1 0 +1 +2 +3, শেষ। বাইরে ভাই আর আর যাবেন নাকি? কঠিন না, আর কঠিন নাই, শেষ। আমরা কাজ শেষ করে ফেলছি, মোটামুটি কাজ আমাদের শেষ। ওকে, তাহলে বলো তো 0 নাম্বার জেলায় কয়টা উপজেলা আছে? 0 নাম্বার জেলায় কয়টা উপজেলা? একটা। 1 নাম্বার জেলায় কয়টা উপজেলা? যে ডিস্ট্রিক্টের নাম্বার 1, তার আন্ডারে কয়টা উপজেলা আছে? 3টা। যে জেলা নাম্বার 2, তোর উপজেলা কয়টা? উপজেলা কয়টা তার? 5টা। যেই জেলার নাম্বার 3, তার উপজেলা কয়টা? 7টা, তাই না? 7টা আছে। তাইলে আমরা এরকম লিখি জিনিসটা। তাইলে আমাদের যেটা হচ্ছে 1 নাম্বার ডিভিশন, তার আছে একটা জেলা, উপজেলার সংখ্যা একটা। এবার আসছি আমরা 2 নাম্বারের, একটা হচ্ছে এস, আর 2 নাম্বারের একটা হচ্ছে পি। পি মানে কত নাম্বার জেলা ছিল? পি মানে কত ছিল? 1 ছিল, তাই না? পি ছিল 1, তাহলে 1 উপজেলা কয়টা? 3টা। তাহলে 2 এর একটা ছিল এস, একটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 1 এর কি? এস। 3 এ কি ছিল? 3 এর মধ্যে ছিল একটা ছিল 3 এর এস, তাহলে এটা হলো 3 এর এস। 3 এর পি, পির মধ্যে কয়টা উপজেলা আছে? 3টা, তাই না? তারপর ছিল 3 এর ডি, ডির মধ্যে কয়টা আছে? 5টা, 5টা না? এই যে ডি, এই যে এটা ছিল ডি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডি, ডির মধ্যে কয়টা? 5টা। তাহলে 3 এর আরেকটা হচ্ছে ডি, এখানের মধ্যে 5টা ধরো, হ্যাঁ? 3 এর ডি 1 2 3 4, 5টা আছে। 4 এর মধ্যে, তাহলে 4 এর মধ্যে হচ্ছে 4s, এস এর মধ্যে 2টা, তারপরে 4p, পির মধ্যে 3টা, তারপরে হচ্ছে তোমার ডির মধ্যে 5টা, এবং 4f, এর মধ্যে গড় কয়টা? 7টা।
1 2 3 4 5 6। তাহলে ঘর কয়টা বুঝে গেছো, রাইট? আচ্ছা, প্রতি ঘরে স্বামী স্ত্রী দুজন থাকে, তাইলে এখানে স্বামী স্ত্রী কজন থাকে? দুইজন। 2 এর এস এর মধ্যে দুইজন, এখানে দুজন থাকতে পারে, দুজন থাকতে পারে, দুজন থাকতে পারে। 3 এর এখানে স্বামী স্ত্রী দুজন থাকতে পারে, তবে এরা ঝগড়াঝাটি করে সবসময়। হ্যাঁ, এরা দুজন বিপরীত দিকে ফিরে থাকে, এখানে দুইজন, সব জায়গায় দুজন করে। হ্যাঁ, দুজন করে, দুজন করে। আচ্ছা, এখন যা বলছি সবকিছু ভুলে যাও, এতক্ষণ যা বলছি সবকিছু ভুলে যাও। হ্যাঁ, সব বাদ, তুমি অনেক পেছারে ফেলছো, যাও সব ভুলে যাও। এখন শুধু আমাকে এতটুকু বলো, 1 এর আন্ডারে এস আছে একটা, তাই না? এস এর ঘর কয়টা, মানে উপজেলা কয়টা? একটা। স্বামী স্ত্রী দুজন থাকে, তাহলে তো 1 এস এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টি ইলেকট্রন থাকতে পারে। ওকে, 2 এর হচ্ছে 2 এর এস, 2 এর পি। আচ্ছা, এস এর মধ্যে কজন থাকতে পারে? স্বামী স্ত্রী দুজন থাকতে পারে। ওকে, পিতে ঘর কয়টা ছিল? পিতে ঘর ছিল কয়টা? 3টা। তা স্বামী স্ত্রী দুজন করে কজন থাকতে পারে? 6জন থাকতে পারে। ওকে, 3 এর ছিল, 3 এর একটা এস ছিল, 3 এর একটা পি ছিল, 3 এর একটা ডি ছিল। এসে থাকতে পারে দুজন, পিতে থাকতে পারে 6জন, ডির মধ্যে ঘর আছে 5টা, তাহলে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 10টা। 4 এর মধ্যে এস এর মধ্যে 2টা, 4 এর পিতে হইলো যে 6টা, 4 এর ডি তে 10টা। তাহলে আমাকে বলো 4 এফ এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? এফ এর ঘর কয়টা? ঘর হচ্ছে 7টা, তাই না? এফ এর ঘর ছিল 7টা, ইলেকট্রন কয়টা তাহলে? 14টা। তাহলে দেখো, 1 নাম্বার বিভাগীয় শহরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে? 1 নাম্বার বিভাগীয় শহরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা থাকতে পারে, তাই না? ওকে, 2 নাম্বার বিভাগীয় শহরে মোট ইলেকট্রন কয়টা থাকতে পারে? 8টা। এই যে 2টা 6টা 8টা। 3 নাম্বার বিভাগীয় শহরে মোট ইলেকট্রন কয়টা? 2টা, 6 দিয়ে 8, 8 দিয়ে 10, 8 আর 10 18, 18টা। 4 নাম্বার বিভাগীয় শহরে মোট ইলেকট্রন কয়টা থাকতে পারে? তাহলে 6 দিয়ে 8, 10, 18, 14, 32টা ইলেকট্রন থাকতে পারে, তাই না? এখন বিজ্ঞানীরা বলছে, কয় এটা তুমি এত হিসাব করার দরকার কি ছিল? কয় আমি তোমাকে একটা সূত্র দিচ্ছি, দেখো সূত্র হলো 2n²। তাহলে 1 নাম্বার বিভাগীয় শহরে কয়টা ইলেকট্রন? 2 × 1²। দেখো তো 2 ঠিক আছে কিনা? ঠিক আছে ভাই, সঠিক কথা বলছে। 2 নাম্বার বিভাগীয় শহরে বলছে 2 × n², 2 × 2², তাহলে 8 ঠিক আছে কিনা? ঠিক আছে। 3 নাম্বার বিভাগীয় শহরে 2 × 3², 18 ঠিক আছে কিনা? ঠিক আছে। 4 নাম্বারের মধ্যে তাহলে বলো তো 5 নম্বরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ? 5 নম্বরে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? 5 নম্বরে কয়টা থাকতে পারবে? 2 × রাইট, 2 × 5², 50 ইলেকট্রন থাকতে পারবে। এই পর্যন্ত বোঝা গেল কিনা জিনিসটা? আর সামান্য একটু, আর একটু আছে। এটা বোঝা গেলে ইলেকট্রন বিন্যাস তুমি এখন মোটামুটি তুমি বুঝে ফেলছো। অনেক জটিল একটা বিষয় তুমি বুঝে ফেলছো, যেটা বুঝতে মানুষের অনেক এলার। তুমি যদি বুঝতে পারো এতক্ষণে, তার মানে তুমি বাংলাদেশের সেরা মেধাবীদের একজন। কারণ এটা বুঝতে অনেক তোমার ইয়া লাগে, ব্রেইন লাগে। আমি এটা বুঝতে 2-3 বছর লাগছে, আর তুমি আধা ঘন্টা যদি বুঝে যাও, তার মানে তুমি একটা ব্রিলিয়ান্ট। ঠিক আছে? ওকে, এখন চলো। এরা ঘর করে বুঝেছে ওটা ঝামেলা। ও আচ্ছা, ঘর করে বুঝেছে না, ঘর মানে আগে দেখলাম আর কি, যে 1 নাম্বারের মধ্যে একটা হচ্ছে তোমার জেলা, একটা উপজেলা, একটা, তাহলে একটা ঘর আছে। তাহলে 2 এর এস এর মধ্যে তো একটাই আছে। পির মধ্যে কয়টা ঘর? পির মধ্যে 3টে উপজেলা, এই 3টে উপজেলা দিলাম আর কি। তো ডির মধ্যে 5টা উপজেলা, এই যে ডি মানে 5 আঁকলাম, এ বুঝছো? মানে আমি একটু ঘর করে তোমাকে সিস্টেমটা দেখালাম আর কি, যে কয়টা উপজেলাগুলোকে ঘর আকারে দিলাম আর কি। হ্যাঁ, আর এটা হলো পুরোটা জেলা, এটা হলো পুরোটা হলো জেলা, এটা আর ঘরগুলো হলো উপজেলা, এ বুঝছো? ওকে। হুম। তো তাহলে আসো, আমরা এখন একটু দেখবো ইলেকট্রনেরা হচ্ছে যে কেমনে এদের ঘর বাড়িতে কেমনে থাকে, সেটা একটু আমরা একটু ভালো করে বুঝে চলো। এটা বুঝতে পারা মানে তুমি, হ্যাঁ কি বলছো, ঘরে অরবিটালের ঘরগুলি অ্যাকচুয়ালি কি বলে? আচ্ছা, ওগুলোকে ওই ওই যে আমরা পির এক্স, পির ওয়াই, পির জেড, এক্সিস, ওগুলো এক্সিস, হ্যাঁ, চৌম্বকীয় অক্ষ। ওকে, তো আমরা এখন দেখবো যে অক্ষগুলো কেমনে থাকে, একটু দেখি আমরা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা চলো আমরা একটু জিনিসটা একটু ভিডিওগুলো দেখি। আমি বুঝে দিব, তোমরা একটু জাস্ট বুঝো। এটা হলো এস, এই যে মাঝখানে থাকে এস।
এই দেখো পি এর তিনটা ঘর, পি এর এক্স, পি এর ওয়াই, পি এর জেড। দেখছো এই যে পি এর ঘরগুলা দেখো, পি এর এক্স, পি এর ওয়াই, পি এর জেড, এগুলো ওয়াই, এগুলো জেড। পি গেল, এখন দেখো ডি আসবে। এই দেখো ডি এর একটা আসছে, ডি এর সেকেন্ড আসছে। দেখো ডি এর কেমন থেকে দেখো জিনিসটা, ডিতে সেকেন্ড আসছে। এবার দেখো ডি এর 3 নাম্বারটা আসছে, দেখো কেমন থাকে। এই যে ডি এর 4 নাম্বারটা আসছে, এই ডি এর 5 নাম্বারটা আসছে। তো আসলে এখানে তোমার হচ্ছে যে ইলেকট্রন গুলো এইভাবে, ঘরবাড়ি গুলো এইভাবে থাকে এক অবস্থান গুলো। এখন আমরা একটা মৌল স্ক্যান্ডিয়াম আমি বুঝে দিব, আগে তোমরা ভিডিওটা দেখো আগে ভালো করে। স্ক্যান্ডিয়ামে 21টি ইলেকট্রন আছে, 21টি ইলেকট্রন কিভাবে থাকে বিন্যস্ত ওটা আমরা একটু দেখবো, চলো। তাহলে ঘরবাড়ি গুলোর মধ্যে দেখো, এটা হলো এস ঘর, এস এর মধ্যে দেখো এটা হলো 2 এর এস, 2 এর এস আর একটু বড়। এই দেখো 2 এর পি আসছে, এই দেখো 2 এর পি। পিতে 3টা ঘর বলছিলাম তাই না, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এই যে পি এর 3টা ঘর আছে লাগছে, এই যে পি এর জেড আছে লাগছে। এখন 3 এর এস আসবে, এই 3 এর এস আসতেছে, তো এটা 3 এর এস। তারপর আসবে 3 এর পি, 3 এর পি এর প্রথম টুকরা আমরা জানি পির মধ্যে 3টা ঘর আছে। 3 এর পি এর এক্স, তারপরে 3 এর পি এর ওয়াই, তারপর আসতেছে 3 এর পি এর জেড। তো 3 এর পি চলে আসছে, এই দেখো কিভাবে আসে, 4 এর এস আসছে, আরো অনেক বড় একটা এস, 4 নম্বরের এস আসছে, অনেক বড় একটা এস আছে 4 নম্বরের। এবার 3 এর ডি আসতেছে, কতটুকু আর, ওকে। আর বলবো যে 3 এর ডি কেন পরে আসলো, যে 4 এর এস এর পরে 3 এর ডি আসছে। তিনের ডি এর 5টা লো আসছে। ওকে, এখন কার পরে কে যাবে, কোন এলাকা যাবে, এটা একটু আমরা জাস্ট আর অল্প একটু আছে, এটা বুঝলে শেষ মোটামুটি। হ্যাঁ, তোমরা তাইলে এন এর মান কত জানো, এল এর মান কত তোমরা জানো, দুটাই জানো। এন প্লাস এল এর টোটাল যে মান এটাকে বলে শক্তি, এটাকে বলা হয় শক্তি। তাহলে 1 এস এর শক্তি কত হবে, শক্তিমান 1, এস এর মান কত 0, তার কত 1, তাই না? আচ্ছা, এরপর 2 এস এর শক্তি কত হবে, 2 এস এর শক্তি কত হবে, 2 হবে। 2 পি এর শক্তি কত হবে, 2 পি এর শক্তি কত হবে, ওই যে পির মান কত 1 না, পির মান তো 1, এস এর মান তো 0। আচ্ছা, এস ইকুয়াল টু হলো 0, পি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 2, এফ ইকুয়াল টু 3। তাইলে 2 পি এর শক্তি কত হবে, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে, এটা হলে এল বলা হয় এটাকে। আচ্ছা, সেটা আমি বলি নাই। পির মান হচ্ছে 1, তাহলে কত হবে 2 পি এর শক্তি, এই বুঝতেছো?
মানে এইটার মান আর এটার মান দুটো যোগ করলে যা হবে আর কি। পির মান তো 1, পির মান 1 না, আমরা এতক্ষণ বলতেছি পির মান 1, এস এর মান 0, এল এর ডির মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। তাহলে 2p এর যোগফল করলে কত হবে? 3 আসবে। 2 প্লাস পির মান 1। ওকে, এখন আসো 3s। 3s এর মান কত? 3 যোগ 0। আচ্ছা, 3p এর মান কত হবে? 3 যোগ p এর মান কত? 1, 4 হবে। ওকে, এখন বলো 3d এর মান কত হবে? 3d এর মান কত হবে? 3d 5 হবে। তাহলে বলো 4s এর মান কত হবে? 4s এর মান কত হবে? 4 হবে, তাই না? তো শক্তি কার বেশি? 3d এর শক্তি বেশি না 4s এর শক্তি বেশি? 3d এর শক্তি বেশি 4s এর চেয়ে, তাই না? এখন তুমি ঢাকা থেকে যদি রওনা দাও, তাহলে তুমি কোথায় আগে যাইবা? যেখানে যদি শক্তি কম লাগবে তুমি আগে সেখানে যাইবা। সবচেয়ে শক্তি কম কার? 1s এর, তাই না? তারপরে সিরিয়াল, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, এবং এরপরে 3d না হইয়া আগে 4s তারপরে 3d। এই পর্যন্ত জানলেই তোমার কম্বিনেশন জানা লাগবে না, তাহলে তোমার লেভেল এনাফ। তাহলে প্রথম আসে 1s এ, তারপরে যার বাড়ি তার বাড়ির নাম হলো 2s, তারপরে 2 এর p, তারপরে 3 এর s, 3 এর p, 3 এর d না আইসা আগে 4 এর s, তারপরে 3 এর d। 1s, 2s, 2p, 3s, 3p, এবার 3d না আইসা আগে 4s তারপরে 3d। শুধু এখান দিয়ে একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যন্ত কি বুঝছো কিনা? এই সিরিয়ালটা লেখা পর্যন্ত বুঝছো কিনা এখন? বোর্ডের মডেলে বর্ণালী রিলেটেড ভুল ছিল, বর্ণালী। আমরা অতটা ডিপে আর যাচ্ছি না, হ্যাঁ? ওর বর্ণালী গুলো ব্যাখ্যা করা যায় না ওর মডেল অনুযায়ী, সে ম্যাক্স প্লাঙ্ক লাগবে। তাইলে ধরো আমরা এখন বন্টন বন্টন রীতিতে যাই, চলো। তাহলে যার আছে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন কোন বাড়িতে যাবে প্রথমে? এই বাড়িতে তো যাবে, আর যাওয়ার কোনো উপায় আছে? এখানে তো যাবে, তাই না? আচ্ছা, এখন আসো, যার আছে তোমার ধরো 5টা ইলেকট্রন, যার আছে ধরো তোমার 5টা ইলেকট্রন, যার আছে, আমরা একটু পরিচিত গুলো নিয়ে কথাবার্তা বলি। আমরা যার আছে 6টা ইলেকট্রন, তাহলে তার ইলেকট্রন গুলো কি হবে? আমরা যদি এখানে যদি লিখি, ধরো এরকম লিখলাম, 6টা ইলেকট্রন যার আছে, তাহলে এসে কয়টা যেতে পারবে সর্বোচ্চ? এই বাড়িতে কয়টা এসে কয়টা যেতে পারে? 2টা, তাই না? ওকে, এই এসে কয়টা? তাও 2টা। আর কয়টা আছে বাকি? আর বাকি আছে কয়টা? 2টা। তার মানে যার ইলেকট্রন 6টা আছে, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম: 1s2, 2s2, 2p2। 4টা নাই নাফিসা, মোট 6টা না? তাহলে এখানে 2টা গেছে গা, এখানে 2টা গেছে, আর আছে 2টা। এখন হচ্ছে এটা হলো কার্বন, হ্যাঁ? যার আছে 8টা ইলেকট্রন, তার কেমন হবে তাহলে? তাহলে আমরা লিখি 1s, 2s, 2p, 3s, 3p, এরকমই লেখা যাবে, তাই না? আচ্ছা, তাহলে যার আছে 8টা ইলেকট্রন, এখানে কয়টা যাবে? 2টা। এখানে কয়টা? 2টা। এখানে তো 6টা যাইতে পারবে, কিন্তু এখানে কয়টা যাবে? আর কয়টা বাকি আছে? মোট ইলেকট্রন 8টা। তাহলে এখানে 2টা গেল, এখানে 2টা গেল, 4টা। তাহলে আর কয়টা এখানে? আর 4টা। তাহলে অক্সিজেন হলো 8, মানে অক্সিজেন। হ্যাঁ, তাহলে 1s2, 2s2, 2p4। আচ্ছা, যার আছে 11টা ইলেকট্রন, তুমি কেমনে বিন্যাস করবা? তাহলে প্রথমে 1s এর মধ্যে কয়টা দিবা? 2টা। 2টা দিয়ে দাও। 2 এর এস এর কয়টা দিবা? 2টা তো দিতে হবে, ম্যাক্সিমাম 2টা দিতে পারবা, দিয়ে দাও। আছো তো তুমি, দিলে অসুবিধা কি? 2 এর পিকে কয়টা দিবা? 2 এর পি ম্যাক্সিমাম কয়টা নিতে পারবে? কয়টা পি তে কয়টা নিতে পারে? 6টা নিতে পারে, তাই না? 6টা, কারণ পি তে ঘর হলে 3টা ইলেকট্রন, স্বামী স্ত্রী মিলে 6টা থাকতে পারে। 6টা দিয়ে ফেললা। এরপর কে আসবে? এরপরে কে আসবে বলো তো? 1s, 2s, 2p, এরপর কে আসবে? কে আসবে? 3 এর কে আসবে? এস আসবে। 3 এস এ কয়টা দিবে ইলেকট্রন? কয়টা দিবা? কয়টা দিতে চাও 3s এর? মেজারিং 2টা দিবা। 2টা আসেনি দেখো তো, 2টা আছে কিনা তোমার দেওয়ার মতো? মোট ইলেকট্রন 11টা, তুমি অলরেডি 2, 2, 4, 6, 4, 10টা দিয়ে ফেলছো। তাহলে কয়টা দিবা? একটা দিতে পারবা তুমি, তাই না?
ওকে, যার আছে 20টি ইলেকট্রন, আচ্ছা এটা হলো সোডিয়ামের, আমরা আসবো সামনে। যার আছে 20টি ইলেকট্রন, তাহলে কিভাবে দিব? আমার সাথে সাথে লেখো, দেখো ওয়ানে কয়টা দিব? দুইটা। 2 এর এসে দুইটা, 2 এর পিতে 6টা, 3 এর এসে কয়টা দিবা? 3 এর এসে দাও, কয়টা দিবা বলো? দুইটা দিলাম। আচ্ছা, এরপর 3 এর পি আসবে, তাই না? 3 এর পিটা কয়টা দিবা এবার? 6টা। তাহলে কয়টা শেষ হয়েছে তোমার ইলেকট্রন? 10, 12, 18টা শেষ। এরপর কি আসবে? 3d নাকি 4s? 3d আসবে নাকি 4s আসবে? এক্স্যাক্টলি 4s আসবে। 4s এ কয়টা দিবা? দুইটা, তাই না? 20টা হয়েছে কিনা? হয়েছে। যদি 21টা থাকতো, তাহলে তুমি 4s এর পর কি আসবে? 4 এর কি আসবে? 3d আসবে, রাইট। 4s এর পরে 3d আসবে। 3d তে কয়টা দিবা তখন তুমি? কয়টা দিবা 3d তে? একটা দিবার। ভেরি গুড, একটা। তোমার সবাই মারাত্মক ব্রিলিয়ান্ট আসলে। এই যে ইলেকট্রনিক্সটা এত সহজে তুমি বুঝে গেছো, হ্যাঁ? মারাত্মক একটা জিনিস বুঝে ফেলছো, মানে তুমি এখন অনেক তোমার সহজ লাগবে পড়াশোনা। চলো এখন বিজ্ঞানীরা এই ইলেকট্রন বিন্যাসের উপরে লাস্টে কয়টা ইলেকট্রন থাকে ওইগুলোর উপরে ওরা একটা সারণী বানাইছে, হ্যাঁ, চার্ট বানাইছে, এটা সহজে বোঝার জন্য। এখন আমরা হচ্ছে যে এই চার্টটা একটু আমরা হচ্ছে যে আমরা বুঝি, হ্যাঁ, চার্টটা একটু বুঝি আমরা। আমি একটু দেখাই তোমাদের চার্টটা দেখতে কেমন জিনিসটা। চার্টটা হচ্ছে এই এরকম একটা চার্ট বানাইছে বিজ্ঞানীরা, এগুলারে একটু সাজাইছে। তুমি গেলে এগুলো একরকমের ক্যান্সার সাজাইছে। এই যে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এই যে সৈনিক, এদের খাসলত একই রকমের। এই যে সৈনিক যারা আছে লাইনে দাঁড়ায় আছে, এদের সবার খাসলত একরকমের। এখন তুমি তো এখানে এত মৌল, এগুলো খাসলত কেমনে মনে রাখবে? এতগুলো এতগুলো মুখস্থ তো করতে পারতেছো না। তার ফলে তুমি যদি এ কোন গ্রুপে আছে এটা যদি বুঝতে পারো, তাহলে এদের সবার খাসলত একই রকমের, হ্যাঁ। এরা ধরো আছে, ধরো এদের খাসলত এক রকমের। এই যে লাইনে আছে যারা এই কলামে 2 নাম্বার, এদের খাসলত এক রকমের। এই যে কলামে আছে এদের খাসলত এক রকমের, এদের খাসলত এক রকমের, কিন্তু কারো করা, কেউ ঠান্ডা, হ্যাঁ, এভাবে একটু আছে আর কি, কিন্তু খাসলত আবার একই রকমের। তাহলে অনেক সুবিধা কিনা হিসেব নিকাশ করতে, মানে কারো চরিত্র বোঝাটা সহজ কিনা এভাবে, কি বলো? সহজ না এভাবে? যদি আমাদের এরকম একটা চার্ট, তো বিজ্ঞানী অনেক ওরা অনেক চেষ্টা চেষ্টা করছে, করার পরে এরকম একটা জিনিস বানাইছে আর কি। তো এটার এখন যে লাস্ট যে ভিত্তি, সেটা ইলেকট্রোমিনাসের উপরে ভিত্তি করে এরকম আধুনিক চার্টটা বানাইছে। তাহলে আমরা এগুলো যদি নামগুলো যদি জানতাম, এরকম এগুলো যদি নামগুলো জানতাম, সুবিধা হতো কি হতো না বলো তো? এই চারটা যদি জানতাম, সুবিধা হইতো কি হইতো না? সুবিধা হইতো কি না বলো? নাকি হইতো না? সুবিধা হইতো। আচ্ছা, যে সুবিধা হইলে চলো আমরা সেই জিনিসগুলো একটু মানে মনে রাখার চেষ্টা করি। তো হ্যাঁ, মনে রাখার চেষ্টা করি এখন। তো এখানের মধ্যে আমরা এই যে এটা আছে, এটা হলো গ্রুপ 1। এটা কত? এটা হলো গ্রুপ 1। এটা হচ্ছে গ্রুপ 2। এটা হচ্ছে কি? গ্রুপ 2। এইটা হচ্ছে এখানে 3A বললো, এখন আমরা এটা বলি 13। 13, কারণ এখন হলো 1 2 3 4 5 6 7 8 9 10, এইটাকে এখন বলা হয় কি 13 বলা হয়। এটা বলা হয় 14, এটা বলা হয় 15, এটা হলো 16 17 18 এইভাবে। আগে বলা হইতো এটা 1, এটা 2, এটা বলা হইতো 3, এটা 4, এটা 5, 3 এর এ, 4 এর এ, 5 এর এ, 6 এর এভাবে বলা হইতো। এখন বলা হয় 1 2, তারপরে এই হলো 13, এই হলো 14, এই হলো 15 16। তুমি মাঝখানে ওগুলো কি দোষ করলো? ওগুলো কি পড়বো না আমরা? ওগুলার মধ্যে তোমার গুরুত্বপূর্ণ কিছু আছে এখান দিয়া, তো ওগুলো একটু জানা লাগে। কিন্তু এই যে এগুলা, এই যে কলামগুলা, এই কলামগুলো বলা হয় গ্রুপ। কলামগুলো কি কি বলা হয়? এই যে কলামগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো বলা হয় গ্রুপ। তাই এগুলা বলা হয় গ্রুপ। এই যে কলামটা বলা হয় গ্রুপ, সরি, এটা বলা গ্রুপ। এই যে এটা হলো গ্রুপ, এগুলো গ্রুপ। আর এই যে এটাকে বলা পর্যায়, এটা বলা পর্যায়। এই যে সারি, রোটাকে বলা হয় কি পর্যায়, রো হলো পর্যায়। 3 নম্বর পর্যায়ে কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এগুলো হলো পর্যায়। এগুলো হচ্ছে পর্যায়, এগুলো হচ্ছে পর্যায়, হ্যাঁ। আর এগুলো হচ্ছে গ্রুপ। তাহলে দেখো তোমার এটা 1 নাম্বার, এটার পারমাণবিক সংখ্যা 2। এ বলো তো পারমাণবিক সংখ্যা মানে কিসের নাম্বার? পারমাণবিক সংখ্যা মানে কিসের নাম্বার বলো? প্রোটনের নাম্বার। ভেরি গুড। তাহলে দেখো, এই দেখো, এই 1, এ বাই 2, এ বাই 3, এ বাই 4, এ বাই হলো 5, এ বাই হলো 6, এ বাই 7, এ 8, এ 9, এ 10, এ 11, এ 12, ও 13, ও 14, 15, 16, 17, 18, এ বাই 19, 20, হ্যাঁ, 21 22 এগুলো লাগবে না। এদিক দিয়ে 31 32 33 34 35 36, এ বাই 37, এ বাই 38, এ বাই 49, 50, 51 52 53 54 এরকম, হ্যাঁ। প্লে স্টোরে অ্যাপ পাবা, প্লে স্টোরে ডাউনলোড করে নিবা। এখন দেখো আমরা
এই দেখো এই যে এরা আছে, এদেরকে আমরা এখন দেখব। এই এক নম্বর গ্রুপে কারা কারা আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এবং গ্রুপ অনুযায়ী জানা সুবিধা আছে অনেক। চলো আমরা কি সুবিধা, চলো আমরা দেখে আসি একটু। আমরা হচ্ছে এখন দুইটা মহিলা আছে, এক বোনের নাম হালিনা, একজন নাম হচ্ছে রুবি। তো এখন ওদের একটু ওরা ঝগড়া লাগতেছে, দেখো ওরা এখন ঝগড়া করবে। এই যে আপনি বললেন লগে লগে ধরেই তো এটা কেন আমি কেন ধরবো শুনে আসছেন? এই মেয়ে সারা, তোমার সাথে না আমি গল্প করার জন্য তোমাকে ডাকিনি। ফোনটা আছে, ফোনটা দাও। তো ওরা আসলে ওরা ঝগড়া করতেছে, কিন্তু আমরা হচ্ছে ঝগড়া থেকে জিনিসটা শিখি। এখন এখন এই যে হালিনা, সে যে এখন ইয়ে করলো, কথা শুনলো না, এখন হালিনাকে রুবি হচ্ছে শেষে ফেলবে। হ্যাঁ, তো এখন এটা যদি মনে রাখো সিরিয়ালি। আরেকটা কথা বলি, সেটা হলো তোমার বিসিএস এর জন্য আসলে এত তোমার আমি এখানে যেহেতু একটা কমন ক্লাস নিচ্ছি, তো তোমরা যাতে বিষয়গুলো একটু সহজে বুঝো, তোমাদের আসলে বিসিএস এর জন্য কোনটা কোনটা লাগবে সেটা আমি আলাদা করে বলে দিচ্ছি, সবগুলো তোমার লাগবে না এখানে। সো এখানে তুমি মনে রাখবা কি এগুলো গ্রুপ 1 এর মোল। কেমনে? হাতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, আর স্লাইডগুলো দিয়ে দিব, ওটার কিছু নাই। না তো হলো না, না মানে না, এনে না, না মানে নেট্রিয়াম। হ্যাঁ, সোডিয়ামের ল্যাটিন হচ্ছে নেট্রিয়াম, এই যে সংকেত হলো এনে। হ্যাঁ, তুমি ভাই সোডিয়াম এনে আপনারা সোডিয়াম বলতেছেন কি জন্য? এখন আমরা যারা আমরা আর্টস এর বা কমার্স এর, আমরা অনেক অবাক হয়ে যাই, এনে এখানে ওরা সোডিয়াম বলতেছে কোন দুঃখে? আসলে এনে কেন? এনে মানে নেট্রিয়াম, নেট্রিয়াম মানে আসলে সোডিয়াম। তাহলে না কে, এখন কে কে এটা তো কয় ভাই কে কে এটা পটাশিয়াম কেন বলতেছে? আসলে পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম। তো কেলিয়ামকে কে দ্বারা বোঝানো হচ্ছে? তাহলে হালি না কে রুবি, তো রুবি হলো রুবিডিয়াম, শেষে হইলো সিজিয়াম এবং ফেলবে হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে হালিনাকে রুবি হচ্ছে শেষে ফেলবে। হ্যাঁ, তো এখন এই সিরিয়ালে মনে রাখার একটা সুবিধা আছে। হ্যাঁ, যেহেতু পারমাণবিক সংখ্যা তোমার এখানে মনে হয় মুখস্থ করা লাগবে না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে এখানে অতটা ইয়ে করতেছি না। সুবিধাটা কি একটু বলি। সুবিধাটা হচ্ছে 2 8 8 18 18 32, এই নাম্বারটা মুখস্থ রাখতে পারলে তোমার আর ওগুলো পারমাণবিক সংখ্যা মুখস্থ করা লাগবে না। দেখো হাইড্রোজেন তো 1 নাম্বার দিয়ে শুরু, তাই না? হাইড্রোজেন হলো 1, ওটা লিথিয়াম, এটা হলো 2 যোগ করো তাহলে কত? 3। না মানে সোডিয়াম, তাহলে 8 যোগ করো তাহলে কত? 11। কি হলো পটাশিয়াম, তাহলে 8 যোগ করো তাহলে কত? 19। রুবিডিয়াম, তাহলে 18 যোগ করো তাহলে কত? 19 18 37। শেষ হলো সিজিয়াম, তাহলে 18 যোগ করো হলো 55। ফেলবে ফ্রান্সিয়াম, 32 যোগ করো 87। তাহলে এইভাবে পারমাণবিক সংখ্যা মনে রাখা যায়, যদি তোমার মনে রাখা লাগবে না আসলে এতগুলো। হ্যাঁ, তাহলে তুমি এখানে শুধু কয়েকটা মনে রাখো। হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হলো 1, সোডিয়াম 11, পটাশিয়াম 19, তিনটা। এ হা, এ না, আর পটাশিয়াম, এই তিনটা মনে রাখো। হ্যাঁ, হা না পটাশিয়াম, এই তিনটা। ওকে, আচ্ছা। হালি না কে রুবি শেষে ফেলবে। এখন আসো আমরা এখন এখন বাদলের কাছে ফিরে যাই। তো বাদল ওর মনের কল্পনা শুধু ববির রাজত্ব। তো বাদল হচ্ছে তোমার বেরিলিয়াম, বি মনের হচ্ছে ম্যাগনেসিয়াম, কল্পনা হচ্ছে সি এ কল্পনাই, শুধু হইলো এস আর স্ট্রনসিয়াম। ববি হচ্ছে বেরিয়াম, রাজত্ব হচ্ছে রেডিয়াম, আর এটা সংকেত। সো কি দাঁড়াইলো আমাদের? দাঁড়াইলো যে বাদলের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, শুধু ববির রাজত্ব। তুমি ভাই সিরিয়ালি শিখতে হবে কেন? কারণ সিরিয়ালি শিখে সুবিধা হচ্ছে তুমি মৌলের আকার আকৃতি অনেক কিছুতে সামনে এই সিরিয়ালটা তোমার লাগবে। এখানে আমরা সেম জিনিসের কাজে লাগাতে পারি। 2 8 8 18 18 32, কয়টা ম্যাজিক নাম্বার এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ম্যাজিক নাম্বার ছিল। মৌল আছে কয়টা এখানে? 6টা মৌল আছে, তাই না? তো এই 6টা মৌল যেহেতু আছে, ম্যাজিক নাম্বার 6টা লাগবে না। এই প্রথম ম্যাজিক নাম্বারটা লাগতেছে না আমাদের এখানে, কারণ কেননা কেননা এখানের মধ্যে দুইটা দেখো, কিন্তু কেউ নাই। কেউ আছে? কিন্তু কেউ নাই, দেখছো যে ফাঁকা। দ্যাটস ওয়াই এখানে আমাদের ম্যাজিক নাম্বারটা হচ্ছে মূলত 8 8 18 18 32। এখন এইটা তোমার জানা লাগবে, এটা পারমাণবিক সংখ্যা। এটা পারমাণবিক সংখ্যা কত? আমরা 2 নম্বর গ্রুপে আছে মূলত। হ্যাঁ, 2 নম্বর গ্রুপ, এটা কে বলতে হবে? এটা কত? দেখো তো কত এটা। দেখো একটা জিনিস শিখাই, 2 নম্বর গ্রুপের প্রথমটা হলো 4, দেখছো 4। আর যেটাকে আগে 3 বলা হইতো এখন 13 বলা হয়, ওটা হলো 5 6 7 8 9। হ্যাঁ, তুমি পারবা। এটা হলো 4, এটা 5, এটা 6 7 8, এভাবে পারবা।
তাহলে দেখো এটা যদি হয় 4, যদি হয় 4, ম্যাগনেসিয়াম কত হবে? 8 যোগ করো, কত? 12। ক্যালসিয়াম 8 যোগ করো, তাহলে কত? 20। স্ট্রোনসিয়াম 18 যোগ করো, তাহলে কত? 38। বেরিয়াম 18 যোগ করো, তাহলে কত হইলো? না সরি 56, আর 32 যোগ করলে 86। সরি, এটা হচ্ছে যে 86। এখানে শুধু এই দুটা, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, এই দুইটা মনে রাখলে হবে। চলো গ্রুপ 13 যেটা, এটা হচ্ছে যে বোন, এলো, গেলো, ইন্ডিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ড। তাহলে বোনতে বোরন, এলতে অ্যালুমিনিয়াম, গেলোতে গেলিয়াম, ইন্ডিয়াতে ইন্ডিয়াম, এবং থাইল্যান্ডে থেলিয়াম, নেদারল্যান্ডে নিউনিয়াম। তাহলে এই গ্রুপ গেল। গ্রুপ 14, কাল সিলেটে গিয়াসউদ্দিন সোনা পাবে ফলস, মানে ও যে তোমার ওই আসল সোনা তো পাবে না সিলেটে, তোমার সে পাবে কি? নকল সোনা পাবে সে। কাল হচ্ছে কার্বন, সিলেট হলো সিলিকন, গিয়াসউদ্দিন হচ্ছে তোমার এই গিয়াসউদ্দিন জার্মেনিয়াম। হ্যাঁ, এই যে গিয়াসউদ্দিন না, বানানটা একটু ভিন্ন আর কি, ওর নাম একটু ডিফারেন্ট, জার্মেনিয়াম। সোনা হচ্ছে এস এন, মানে স্টেনাম, স্টেনাম এটা হলো টিন, টিনের সংখ্যা যেটা, টিনের ল্যাটিন নাম হলো স্টেনাম। পাবো হচ্ছে প্লাম্বাম পিবি, ফলস হলো ফ্লুয়েরোভিয়াম এফএল। আচ্ছা গ্রুপ 15, এটা হচ্ছে নাগপুরা, এসে সাবা, বিশ্ব, এমুর। তাহলে নাগপুরে নাইট্রোজেন, পুরো হচ্ছে ফসফরাস, এস হলো আর্সেনিক, সাবা হচ্ছে এসবি। এসবি হচ্ছে স্প্লাম্বাম, স্প্লাম্বাম মানে কি কে বলতে পারবা? এটা বলা হয় এন্টিমনি নামক একটা ধাতু, এন্টিমনি। হ্যাঁ, বিশ্ব হলে বিসমাত, আর মুরো হচ্ছে মস্কোভিয়াম। আচ্ছা গ্রুপ 16, 16 হচ্ছে অহংকার, স্বার্থপরতা, সর্বদা টানে পশ্চাতে এবং লাস্টে। হ্যাঁ, দুই জায়গায় টানে। অহংকার অক্সিজেন, স্বার্থপরতা সালফার, সর্বদা হলো সেলেনিয়াম, টানে হচ্ছে টেলুরিয়াম, পশ্চাতে হলো পোলোনিয়াম, লাস্টে হলো লিভারমোরিয়াম। আচ্ছা শেষ লাস্ট। হ্যাঁ, এখন আসছো গ্রুপ 7, গ্রুপ 17 হলো ফরিদার, ক্লোন, ভেড়া, ইডিয়েট, টাউট। তোমাদের সাইডগুলো আমি দিয়ে দিব, ওটার কিছু নাই, আমি একটু টানতেছি কারণ আমাদের টাইম খুব কম। ফরিদার, ক্লোন, ভেড়া, ইডিয়ট এবং টাউট দুটাই। হ্যাঁ, ফরিদ হলো এফ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই হলো ভেড়া, ওর এটা খুবই টাউট। ইডিয়ট, হ্যাঁ, ইডি, আয়োডিন, অ্যাট হলো কি অ্যাস্টাটিন, আর টাউট হলো পেনিসিন। গ্রুপ 18 এই লাস্টে, হেনা আর করিম যাবে রমনার ওপারে, এগুলো হেনা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো অগনেশন ওপারে। সো আচ্ছা ক্লাস শেষ না এখনো, একটু ওয়েট করো, আবার তোমরা দৌড় মারিও না ওই ভাই ক্লাস শেষ নাকি এগুলা। তাহলে দেখো এগুলো শিখার সুবিধাটা কি বলি, অনেকগুলো সুবিধা আছে তোমার। তুমি সামনে এগুলো প্রতিটা জিনিস অনেক কাজে লাগবে তোমার। যে আসো তুমি আইডিয়াটা রাখবা, জাস্ট আইডিয়া রাখবা এখানের মধ্যে, যে হালিনাকে রুবি শেষে ফেলবে এটা। হ্যাঁ, বাদলের মনের কল্পনা শুধু ববি রাজত্ব, বোন এলো গেলো, ইন্ডিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ড, কাল সিলেটে গিয়াসউদ্দিন সোনা পাবে ফলস, নাগপুরা, এসে সাবা, বিস্ময়ে মুর, অহংকার, স্বার্থপরতা, সর্বদা টানে পশ্চাতে লাস্টে, ফরিদার, ক্লোন, ভেড়া, ইডিয়ট এবং টাউট, হেনা আর করিম যাবে রমনার ওপারে। ঠিক আছে, তাইলে এখন আজিজুল হাকিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে, যে ভাইয়া এখান থেকে বিসিএস এর জন্য কোনটা কোনটা লাগবে। বা এগুলা কেন আমাদের এত কষ্ট করে আমাদের এটা কেন জানতে হয়, আমাদের প্রজেকশন এটা কেন ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখান এইটা যদি মাথায় যদি থাকে, এখান থেকে অনেক কিছু আমরা সুবিধা, যেমন বলা হলো হ্যালোজেন মল কোনটা, আমি শুধু তোমার কমু, হ্যালোজেন মানে 7 নাম্বার গ্রুপ, এটা হ্যালোজেন, যেটা আধুনিকভাবে 17 নাম্বার বলা হয়। তাহলে তুমি বুঝে যাবে, হ্যাঁ 7 নাম্বার মানে তো ফরিদার, ক্লোন, বেড়া, ইডিয়ট, টাউট, তুমি বুঝে যাবা হ্যালোজেন এখান দিয়ে আছে। হ্যাঁ, যদি তোমার কেউ যদি বলে যে, আমি তোমার বললো যে ক্ষার ধাতু, হ্যাঁ ক্ষার ধাতু, আমি তোমার কইলাম যে শুনো ক্ষার ধাতু হচ্ছে শুধুমাত্র 1 নাম্বার গুলা, তো তুমি হ্যাঁ 1 নাম্বার তো ভাই এগুলা, এখানে হচ্ছে হাইড্রোজেন তোমার ধাতু না, তাহলে বাকিগুলা হালি নাকে রুবি শেষে ফেলবে। তোমার আমি বললাম যে মৃৎখাত ধাতু হলো 2 নাম্বার গ্রুপের, তখন তুমি হ্যাঁ মৃৎখাত 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ মানে তো হলো যে বাদলের মনের কল্পনা শুধু ববি রাজত্ব। তাহলে সুবিধাটা বুঝতে পারছো কিনা জুলেকিন? এবার তোমার আমি বললাম যে নিষ্ক্রিয় গ্যাস গুলোর নামকরণ করো, তুমি হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাস তো 8 নাম্বার গ্রুপের বা মডার্ন 18 নাম্বার গ্রুপ, তাহলে তুমি কইবে হ্যাঁ এটা তো ভাই এটা হলো হেনা আর করিম যাবে রমনার ওপারে, তাহলে তোমার নিষ্ক্রিয় গ্যাস তো তুমি মুখস্থ করে ফেলতে পারলা। এবার কি বুঝতে পারছো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোন জায়গা দিয়া? আসলে কি বুঝছো কিনা এবার? হ্যাঁ,
এবার আসবা তোমার এখান থেকে এটা এটা মাথায় থাকলে না অনেক সুবিধা আছে তোমার, যে ধরো এখানে ধরো আমি যদি বলি এখন যে সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কোনটার তোমার হচ্ছে সাইজ বড়, তাহলে তুমি এখানে বলতে পারবা সাইজ কোনটার বড়। আমি সেটা তোমাদের শিখাবো। তোমাকে যদি বলা হয় টুপ করে যে বলা হয় যে বলো তো যে নাইট্রোজেন ফসফরাসের মধ্যে কোনটা সাইজ বড়, কোনটা আকার বড়, এখানের মধ্যে এই দুইটার মধ্যে লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে কোনটা সাইজ বড়, কোনটা আকার বড়, আকার আকৃতি অনেক কিছু তুমি সহজেই বুঝে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, এতক্ষণ যেগুলো পড়াইলাম এগুলোর উপর কোনো কোশ্চেন আছে কিনা? এতক্ষণ যে পড়াইলাম এগুলোর উপর কোনো কোশ্চেন আছে কিনা বলো। হুম, কোনো কোশ্চেন আছে এতক্ষণ পড়াইলাম যে? মুসলি থেকে আসে নাকি চলে গেছে পিছন থেকে? কি অবস্থা, তোমরা আসো না চলে গেছো? কোনো কথাবার্তা নাই কেন? বুঝলে না? আসছি ভাই। আসো না? আচ্ছা, ওকে। 13-14 ওই যে যেগুলাকে আগে যেটাকে 3 বলা হয়েছে ওটাকে 13 বলা হয়। যে এটা হলো এখন হলো এটা হলো তোমার 13, এটা হলো এখন 13 নাম্বার গ্রুপ। আগে 3 এর বলা হইতো, এখন এ আর বি বলা হয় না, এখন ডাইরেক্ট এখন 13 বলা হয়। নাদিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। এই যে প্রথম ক্লাসটা একটু মাথার উপর দিয়ে যাবে এরকম বেসিক আরো একটা ক্লাস লাগবে যেখানে আমি আসলে এসিড কি জিনিস, জার্ম কি জিনিস, এই জিনিসগুলো একটু যদি বুঝে দিতে পারি তাহলে বাকি জিনিস তুমি খুব ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, 18 নম্বর। আগে 8 বলো তো, এখন 18 নম্বর বলা হয়। এটা নিষ্ক্রিয় গ্রুপ, নিষ্ক্রিয়। এই যে এই আগে বলো তো 8 এর এ, এখন বলো 18 নাম্বার। তুমি বলো। ভাইয়া যেমন 1 নাম্বার গ্রুপের নাম হচ্ছে এখানে ক্ষার ধাতু, তেমনি হ্যাঁ, হ্যাঁ। 2 নাম্বার গ্রুপের নাম কি 14-15, এই গ্রুপগুলোর নামগুলো কি হবে? আচ্ছা আচ্ছা, এগুলো গ্রুপের নাম না, মানে এগুলো হচ্ছে এদের টাইপস। মানে এখানে যারা আছে এরা হলো ক্ষার ধাতু ওরা। হ্যাঁ, 2 নাম্বার যারা যারা মিথ্যার ধাতু, এদের মানে মাটির মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় মিথ্যার ধাতু এরা। তারপর এগুলো হইলো তোমার হচ্ছে যে এগুলো নিষ্ক্রিয়, কারোর সাথে কোনো বিক্রিয়া করে না এগুলো। এগুলো হচ্ছে তোমার হ্যালোজেন বলা হয় এগুলাকে। হ্যাঁ, এগুলো বলে হ্যালোজেন গ্রুপ। তারপরে এগুলো এরকম আলাদা করে কোনো নির্দিষ্ট কোনো এগুলো কোনো বিশেষত্ব নাই। ঠিক আছে, ওরকম কোনো বিশেষত্ব নাই এগুলোর। আচ্ছা, তোমরা অনেকে বলছো যে ভাইয়া আমাদের অনেকগুলো বেসিক ক্লাস। হ্যাঁ, ওকে। তো তোমাদের এখন 44 এর মানে ইয়াটাই এমন, স্কেডিউলটা এমন যে এখানে আমাদের জন্য তোমার আমার খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু আমাদের পড়া লাগতেছে। তো এখন তোমরা বলো, তোমরা হচ্ছে যে তোমরা যদি বিজ্ঞানে যদি লাইভ ক্লাস যদি তোমরা করতে চাও, বিজ্ঞানে যদি তোমার যদি বেসিকটা যদি বুঝতে চাও, তো সেক্ষেত্রে তোমরা কি মর্নিং এ, কারণ ইভিনিং এ যদি 2টা ক্লাস হয় তাহলে আমার হচ্ছে যে ইংরেজি ক্লাসটা আসলে খুব ইয়ে হয়ে যাবে তোমার, ট্র্যাশ হয়ে যাবে। তোমরা ইংরেজি ক্লাসে মনোযোগ দিতে পারবে না, ইংরেজি খুবই ভাইরাল একটা জিনিস, ইংরেজি ট্র্যাশ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা মর্নিং এ ক্লাস করতে পারবে কিনা বলো? সকালে ক্লাস করতে পারবা? কারণ আমাদের যখন ক্লাস বেস চালাইছিলাম, তো ক্লাস বেসে কিন্তু আমরা তোমার সকালবেলা আমরা ক্লাস দিয়েছিলাম, কারণ আমাদের কিছু করার ছিল না, অল্প সময়ের মধ্যে আমরা করে ফেলছি। কিন্তু ইভিনিং এর মধ্যে একটা টাইমে 2টা ক্লাস দিলে আমার ইংরেজিতে একদম ট্র্যাশ হয়ে যাবে, তোমরা কোনো মনোযোগ দিবা না ওখানের মধ্যে। কারণ আমি মনে করি 1 ঘন্টার বেশি কোনো ক্লাস নেওয়া ঠিক না, ম্যাক্সিমাম 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়া ঠিক না। সকাল হচ্ছে তোমার সকাল 9টায়, 9টা থেকে 10টা, 1 ঘন্টা। ভাইয়া সকালে তাড়াতাড়ি হলে ভালো হতো। 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা তাহলে ভাইয়া আরেকটু তাড়াতাড়ি করা যায় না? 7:30। 7:30টায় হচ্ছে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু 7:30টা অনেকে জয়েন করে না। 7:30টা আমাদের এর আগে আমরা যতগুলো কোর্স নিয়েছিলাম, 7টা অডিয়েন্স খুবই কম হয়, 7:30টায় ওরা জয়েন করতে পারে না আসলে অনেকে। ভাইয়া যাদের খুব জরুরি বা আমাদের মতো প্রবলেম যাদের, হোপফুলি তারা জয়েন করবে। 8টা থেকে 9টা আমার মনে হয় মোটামুটি, যেহেতু রেকর্ডিংও থেকে যাবে, 8টা থেকে 9টা আমার মনে হয় একটা আইডিয়াল টাইম। 8টা থেকে 9টা একটা আইডিয়াল টাইম। 7:30টার আমাদের অডিয়েন্স খুবই কম হয়, যেহেতু আমরা এখানে। ওকে, তো তোমাদের রেকর্ডিং ভাইয়া ওই যে পর্যায় সারণীর মাঝখানে যে ইয়েগুলো রগুলা, ওইগুলা কি মনে রাখতে হবে না? না, এগুলোর মধ্যে আমরা শুধু ওইগুলো নিয়ে একটু কথা বলবো, এগুলো নিয়ে। ঠিক আছে, এই যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, তারপর তোমার হচ্ছে যে ক্রোমিয়াম, এগুলো নিয়ে অল্প, লোহা, হ্যাঁ, এগুলো নিয়ে অল্প একটু কথা আসবে, এগুলো নিয়ে অল্প একটু কথা আসবে। ঠিক আছে ভাইয়া ক্লাস কি শেষ? আমার একটু প্রশ্ন ছিল। ক্লাস আজকে ক্লাস এই পর্যন্ত।